আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিতে রিটের উপর হাইকোর্টের আদেশ পিছিয়ে আগামীকাল রাজধানীতে সমর্থকদের ব্লকেট কর্মসূচি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি বিক্ষোভ, ইসি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি। এবং দুদকের তলবে হাজির স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ, এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিনের আত্মপক্ষ সমর্থন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিটের উপর আদেশ পিছিয়ে আগামীকাল 11টায় দেবেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি হাইকোর্টে যাচ্ছি মাঝারুল হক মান্নার কাছে। মান্না, রায়ের পূর্ব নির্ধারিত তারিখ পিছিয়ে যাওয়া নিয়ে আদালত কি বলছেন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এবার দেখান তো। যে মামলাটি আপনি বলছিলেন, এটি গতকাল আমরা দেখেছি যে রিট আবেদনকারী যে রিট করেছেন সেটির উপর শুনানি শুরু হয়েছিল এবং সেখানে রিট আবেদনকারী যিনি আছেন তিনি বলার চেষ্টা করেছেন যে ইশরাক যে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেটা যে বিচারিক আদালত যে ঘোষণাটা দিয়েছেন সেখানে বলছেন আইনের বেশ কয়েকটি অসঙ্গতি আছে। ওনারা বলছেন যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে কথা ছিল তারা সাক্ষ্য দেননি এবং যে কিছু তারিখগত ভুল আছে এবং আইনগত কিছু ঝামেলা আছে এবং সেটি উনি যেই প্রক্রিয়া উনি ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন সেই প্রক্রিয়াটি সঠিক নয় বলে তিনি আদালতের সামনে যুক্তি উপস্থাপন করেছেন। কিন্তু এর বিরোধিতা করে ইশরাকের পক্ষে যে আইনজীবী আছেন তারা বলছেন যে এই আবেদনটি যারা করেছেন তাদের আসলে যোগ্যতা নেই এই আবেদনটি করার, কেননা তৃতীয় কোনো ব্যক্তির আবেদন করার সুযোগ নেই। যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি প্রিভিয়াস মেয়র হিসেবে ধরি তাপস, শেখ ফজলুর তাপস, তিনি করতে পারেন। ওনারা বলছেন তার ছদ্মবেশে ধারণ করেই এই পক্ষটি আবেদন করেছেন, মূলত তাপসের স্বার্থকে হাসিল পারপাসটা করার জন্য। কিন্তু ওনারা এটার বিরোধিতা করেছেন, বলেছেন তারা না, মূলত আইনের অসঙ্গতি আছে এই বিবেচনা করেই। এমন সময় আমরা দেখেছি যে আজকে আদেশের জন্য ছিল শুনানির এক পর্যায়ে আদালত বলেছেন তারা একটি স্ট্যাটাস কো যেমন আছে তেমন রাখতে চান এবং রুল ইস্যু করতে চান, যেটি পরবর্তীতে শুনানি করে তারা বিস্তারিত আদেশ দিতে চান। কিন্তু আপনারা জানেন যে 26শে মে হচ্ছে যে ট্রায়াল কোর্ট যে আদেশ দিয়েছেন গেজেট প্রকাশের পরে তাই 30 দিনের যে বাধ্যবাধকতা আছে সেটি 26শে মে শেষ হবে, ওই দিনের মধ্যে শপথ নিতে হবে। ওনারা বলছেন যে এর মধ্যেই আদেশ দিতে হবে। সেইটি সাবমিশন আবার পুনরায় ইশরাকের পক্ষের আইনজীবীরা রাখার পরে আদালত বলেছেন তারা নিজেরা সলা পরামর্শ করে পরের সিদ্ধান্ত জানিয়েছেন যে আগামীকাল 11টায় তারা আদেশ দিবেন এবং সেখানে বোঝা যাবে ইশরাক 26শে মে শপথ নিতে পারবেন কিনা। ধন্যবাদ মান্না। প্রিয় দর্শক, মাঝারুল হক মান্না আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাইকোর্ট এলাকা থেকে। প্রিয় দর্শক, রায় একদিন পিছিয়ে যাওয়া নিয়ে কথা বলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের আইনজীবীরা। 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনের শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ 26 সব শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা, মূলত তারা যখন 30 শপথ না দিতে পারে ইশরাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্য এই মামলা করেছে। মূলত আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার ফজলুর তাপস।
উনি এসে মামলা করতে পারতেন। আর যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন। উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে অর্ডারটা। আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি, এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন সহ হাইকোর্টের আশপাশের এলাকায় 7ম দিনের ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকরা। সেখানে আছেন লায়লা নওশীন, সরাসরি তার কাছে যাচ্ছে। নওশীন, ব্লকেট কর্মসূচির এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন? সার্বিক কি পরিস্থিতি? ইশরাকের সমর্থকরা কিন্তু আজকে সকাল থেকেই মৎস্য ভবন এবং আশপাশের এলাকায় জড়ো হয়েছে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে। এবং গতকাল হাইকোর্ট বলেছিল যে আজকে হাইকোর্ট রায় দেবেন, এবং আজকে হাইকোর্ট বলেছেন আগামীকাল 11টায় এই শপথ গ্রহণের বিষয়ে ইশরাকের ব্যাপারে রায় দেয়া হবে। এরপর কিন্তু ইশরাকের যে সমর্থকরা মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মসূচি কি হবে সেটা জানায়নি। তবে এই মৎস্য ভবন ও আশপাশের এলাকায় কিন্তু সকাল থেকে হাজার হাজার ইশরাকের ভক্ত সমর্থক তারা ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এসে জড়ো হয়েছেন। এখান থেকে কেউ কেউ চলে গেছেন যমুনা অভিমুখে কাকরাইল মোড়ে, কেউ শাহবাগের দিকে, এবং মৎস্য ভবনের আশপাশে যে জায়গাটাতে এখানে থেকে কিন্তু ইশরাকের যে সমর্থকরা তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। তারা ইশরাককে গণতান্ত্রিক উপায়ে অতি দ্রুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ প্রদান করা, এবং একই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগেরও দাবি করেছেন এখান থেকে। এবং যেহেতু সকাল থেকে এই মৎস্য ভবন এলাকায় ইশরাকের সমর্থকরা জড়ো হয়ে ব্লকেট কর্মসূচি করেছে, এই এলাকার কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং ব্যাপক ভোগান্তি হয়েছে। এবং গতকালকে তারা হুঁশিয়ারি দিয়েছিল যে আজকে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা এরপর থেকে সারা ঢাকা শহর ব্লকেট করবে, সারা দেশেও কিন্তু ব্লকেটের একটা হুঁশিয়ারি তারা দিয়েছিল। এবং গতকাল পর্যন্ত যেহেতু রায় আসেনি, তারা আজকে মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছে, এবং যেহেতু হাইকোর্ট আবার একদিনের জন্য রায় পিছিয়ে দিয়েছে, এবং এখন তারা কি কর্মসূচি দেবে আসলে এর পরবর্তী সেই কর্মসূচি তারা এখনো জানেনি। তবে ইশরাকের যে সমর্থকরা তারা এখনো মৎস্য ভবনের এই মোড়ে অবস্থান করছে, এবং তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে, এবং একই সাথে তারা কিন্তু ইশরাকের মেয়র হিসেবে শপথ প্রদান এবং একই সাথে গণতান্ত্রিক জাতীয় নির্বাচনেরও কিন্তু দাবি তুলেছেন তারা এখান থেকে। তারা বলছেন যে অতি দ্রুত গণতান্ত্রিক নির্বাচনেরও যেন জাতীয় নির্বাচনেরও যেন ঘোষণা দেওয়া হয়, সেই দাবি তারা করেছেন, না হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। নওশীন, ধন্যবাদ। প্রিয় দর্শক, লায়লা নওশীন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি। সেখানে আছেন নাজিব বেগ, সরাসরি তার কাছে যাচ্ছি। নাজিব, এনসিপির বিক্ষোভে নেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন। তারা বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি যেটা বলছেন, তার যে বক্তব্য, যে বিষয়টি উঠে এসেছে যে বর্তমান কমিশনকে তারা আসলে বিএনপির কমিশন বলে দাবি করছেন, এবং নির্বাচন কমিশন যে ভবনটি সেটিকে তারা বিএনপি কার্যালয় হিসেবে আখ্যাতি করছেন। এবং তারা বলছেন যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন না হলে তারা বাংলাদেশে আগামীতে নির্বাচন হতে দেবেন না, এবং পরবর্তীতে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরে তারা জাতীয় নির্বাচন আগে টেস্ট হিসেবে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলছেন। এবং তাদের যে দাবির প্রেক্ষিতে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা, এই এনসিপির নেতাকর্মীরা এখানে মিছিল করছে, বিক্ষোভ করছেন। একটু আগে নির্বাচন কমিশনের একটি সভা শেষ হয়েছে, মূলত নির্বাচন কমিশনের পঞ্চম সভা ছিল একটি বর্তমান কমিশনের। তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে তাদের বিষয়ে অনাস্থা জানিয়েছে এনসিপি,
তবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলছেন যে রাজনৈতিক কোনো দলের বক্তব্যের বিষয়ে তারা কথা বলতে চান না, তবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন এবং স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন কোনটি আগে হবে সেটি আসলে তাদের বিষয় না, এটি সরকারি সিদ্ধান্ত। এখন পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশটি চলছে। তারা যেটা বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনটি কর্মসূচিগুলো চালাতে থাকবেন। এখন এটি এই কর্মসূচিটি আসলে কখন না কবে নাগাদ কখন শেষ হবে বা তাদের যে দলের আরো সিনিয়র নেতৃবৃন্দ আসবেন কিনা সেটি আসলে পরে বলা আছে এবং দলীয় বক্তব্য হয়তো বা আরেকটু পরে আমরা স্পষ্ট হতে পারবো। নাজিব, ধন্যবাদ। প্রিয় দর্শক, নাজিব বেগ নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল শুনানি শেষে ওই আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান সহ 3 বিচারপতির বেঞ্চ। আইনজীবীরা জানিয়েছেন ওই আদেশ শুধুমাত্র মির্জা আব্বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে 2014 সালের 6 মার্চ মির্জা আব্বাসের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক। পরে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। ওই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। যেহেতু মির্জা আব্বাসের কোনো ইনভলভমেন্টই নাই, সেই জন্য তার বিরুদ্ধে এই অ্যান্টি কারাপশন আইনে কোনো মামলা চলতে পারে না। আদালত বলেছে 11:30টায় আদেশ এবং অ্যাকর্ডিংলি 11:30টায় আদেশ হয়েছে। আমাদের যে অ্যাপিল সেটা অ্যাপিলটা অ্যালাউ করেছে হাইকোর্টের জাজমেন্ট এবং হাইকোর্টের জাজমেন্টটা সেটা সেট করে দিয়েছে। দুদকের তলবে সকালে হাজির হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান। তাদের বিরুদ্ধে আনা আর্থিক দুর্নীতি ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। মঙ্গলবার দুদকে তাদেরকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও সেদিন তারা হাজির হননি। বুধবার সকালে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত ওই 2 কর্মকর্তা সেগুনবাগিচার দুদক কার্যালয়ে এলে তাদেরকে জিজ্ঞাসাবাদ কক্ষে নেওয়া হয়। কিছুক্ষণ আগে হাজিরা দিতে দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব, প্রয়োজনে জেলে চলে যাব। কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসছে। শুধু অসত্য এবং ভিত্তিহীন কোনো সংবাদ এভাবে প্রচার হবে যেটা আমার পারিবারিক সামাজিক সমস্ত জায়গাতে আমাকে মানহানিকর একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে, এটা তো বাংলাদেশের নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, জামায়াত ইসলামের এই দেশে কোনো অবদান নেই। তারা মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। দলটির হাতে দেশ নিরাপদ নয়। অন্তর্বর্তী সরকার যদি মনে করে জাতীয় নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তবে তাদের অবস্থাও বিগত ফ্যাসিস্ট সরকারের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, নির্বাচন হলে যে সকল দলের ক্ষমতা আসা তো দূরের কথা, 5 থেকে 10টি আসন পাওয়া নিশ্চয়তা নেই, তারাই এখন নির্বাচন চাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন হবে না, তারপর কি গণপরিষদ নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না, কোন নির্বাচন কথা বলা যাবে না। এবার এখানে বিতর্কিত একটা দল আছে, তার নাম জামাত ইসলাম, যারা স্বাধীনতা যুদ্ধের চরম বিরোধিতা করেছিল। তারা বাংলাদেশের স্বাধীনতা মানি নেই, তাদের কোনো অবদান নেই দেশে। এবং যারা দেশের স্বাধীনতা মানে না, যারা এখন 52 সালের ভাষা আন্দোলনকে যারা মানে না, যারা শহীদ মিনারে যায় না, যারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা আজকে বাংলাদেশের মালিক সাজার চেষ্টা করছে এবং করে যে অপকর্মগুলো তারা করছে এবং করে যাচ্ছে। তারা মনে করছে যে এখন এই দেশ আমাদের, নির্বাচনটা আমরা সবাই চাই। কারা চায় না? তারাই চায় না যারা এখন নির্বাচন হলে ক্ষমতায় আসা তো দূরের কথা, 10-5টা সিট পাওয়ারও সম্ভাবনা তাদের নেই। সেই দলগুলি নির্বাচন চাচ্ছে না এবং সেইগুলিকে সরকার তাদের উৎসাহিত করতেছে। এই তো তারা তো এখন ক্ষমতা আছে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দেশের মানুষ এখন দ্রুত জাতীয় নির্বাচন চায়। এই যে ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করা যে স্বপ্ন দেখেছিল, সেই কারণেই কিন্তু এখনও যদি এই সরকার মনে করে নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতা থাকবো, অনেক দিন ক্ষমতা থাকবো, তাদের পরিণতি কিন্তু বিগত সরকার মতোই হবে।
মানুষ মনে করে একটা নির্বাচন হলে সেই নির্বাচন সরকাররাই একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিণতি না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করবে। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ধানমন্ডিতে এক ব্যবসায়ীর বাসায় মব সৃষ্টির চেষ্টায় 3 সমন্বয়ককে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে রমনার ডিসি মাসুদ আলম জানিয়েছেন, ভবিষ্যতে আর মব সৃষ্টি না করার শর্তে মুচলেখা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে রাজধানীর আলাদা 2টি চাঞ্চল্যকর হত্যা মামলায় 14 জনকে গ্রেফতার বিষয়ে ব্রিফিংয়ে রমনা বিভাগের উপকমিশনার জানান, রাজধানীতে যে কোনো ধরনের মব সৃষ্টির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে ডিএমপি। তিনি জানান, হাজারীবাগে ফটোগ্রাফার নুরুল হক হত্যার ঘটনায় টিকটকার গ্রুপের 10 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আরেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড জিগাতলা আলফি হত্যার ঘটনায় সিসিটিভি ক্যামেরা দেখে সম্পৃক্ত রায়হান ও মুন্না সহ 4 জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। বিয়ের অনুষ্ঠানের কভারেজ দেওয়ার কথা বলে তাকে কিন্তু ডেকে নিয়ে আসে। এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ। পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে 9 সহ তার যে সাথে 8-10 জন ছিল, সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে, যখন হয়তো বা সে দিতে চায় না, এর মধ্যে এমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। মাদকসেবীদের অবাধ বিচরণ, দখল আর ভয়াবহ দূষণে নাকাল রাজধানীর গুলশান লেক। পানি দূষণের কারণে হুমকিতে পড়েছে মাছসহ জলজ প্রাণী। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র। স্থানীয়দের অভিযোগ, লেকের পানি পরিষ্কারে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে লোকবল সংকটের কারণে সহসাই দূষণ রোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না জানিয়েছে গুলশান সোসাইটি। পরিস্থিতি উত্তরণে সচেতনতায় জোর দিয়েছেন পরিবেশবিদরা। রিপোর্টে দেখুন বিস্তারিত। একটা সময় রাজধানীর অভিজাত গুলশান লেক শহরে অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন জলাশয় হিসাবে পরিচিত ছিল। সময়ের বিবর্তনে এটি এখন দখল দূষণে জর্জরিত, যা পরিবেশ, জনস্বাস্থ্য ও নগর জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। দুর্গন্ধের কারণে পাশ দিয়ে হেঁটে চলাচলই যেন দায়। ময়লা আবর্জনাযুক্ত বিষাক্ত পানির কারণে মারা যাচ্ছে মাছ সহ জলজ প্রাণী। লেকের আশেপাশে গড়ে উঠেছে খাবার দোকান। শুধু তাই নয়, রয়েছে মাদকসেবীদের দৌরাত্ম্য। লেকের যে কর্তৃপক্ষ, তার এটার প্রতি কোনো গ্যারাজ্য নাই। রাতে তো এই রোড দিয়ে যাওয়াই যায় না, একটা রিস্কের ব্যাপার আছে। দিনের বেলাতেও দেখি এখানে অনেক ধরনের অনেক রকম অনেক কিছু হয়ে যায়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ লেকের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে গুলশান সোসাইটিকে দায়িত্ব দিলেও অভিযোগ রয়েছে, লেক রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দুর্বলতা, এখানকার যে লিজ যারা নিছে তাদের ব্যর্থতা। মাছ মরা, তারপর পচা দুর্গন্ধ, তার ময়লা আবর্জনা ভেসে থাকে, আমরা দুর্গন্ধ হাঁটতে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। স্থানীয়দের অসচেতনতায় লেকের পরিবেশ দূষিত হচ্ছে জানিয়েছে গুলশান সোসাইটি। অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে অভিজাত এলাকায় আমাদের অভিজাত মনটা হয়নি, কারণ আমরা যার বাসায় পুরানো ফার্নিচার আছে, পুরানো কম্বল আছে, হয়তো আমি জানি না, বাট আমার যে লোকটা নিযুক্ত আছে সে এনে ফেলে দিচ্ছে। দূষণটা মেইনলি এই জন্য, আর কিছুটা পানি নেই, তারপরে আছে বিভিন্ন বাসার সুয়ারেজ লাইন কানেক্টেড। দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশ ও নগর পরিকল্পনাবিদরা। সাম্প্রতিক বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগের মাধ্যমে মশা মারার ঔষধ দেওয়া হচ্ছে, সেটার প্রভাব আছে কিনা খতিয়ে দেখা দরকার। কিন্তু পানিগুলোকে আসলে চেক করা দরকার, গবেষণা করে যে কোন কারণে এই মাছগুলো মরার মতো এত নাজুক একটা অবস্থা ছিল। সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং এলাকার যে কমিটি বা গুলশান লেকের নিয়ে যারা কাজ করেন, গুলশান সোসাইটি, সবাইকে একসাথে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে এখনই সবার সচেতনতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, যেসব শিল্প কারখানা উচ্চ মাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করে তাদের কাছ থেকে মাশুল আদায় করবে সরকার। ভূগর্ভস্থ পানির স্তর যাতে কমে না যায় সেজন্য পানির পুনর্ব্যবহারের আহ্বান জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট।
রাজধানীতে বিশ্বব্যাংকের ওয়াটার রিসোর্সেস গ্রুপ, পানির সম্পদ পরিকল্পনা সংস্থা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়াটার রিইউজ ও রিসাইকেল শীর্ষক সম্মেলন। শিল্পে ভূগর্ভস্থ পানির উত্তোলন বন্ধ করে নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। There is a Water Act in Bangladesh which was supposed to be the parent law with an overarching impact. And when that law was being drafted, I was on the other side of the table and I argued that the law should give right to water recognition as a fundamental right. At that point of time, the bureaucracy stood on our way and vehemently opposed, saying that we cannot go for a law like this because the moment we go for a law like this, we recognize water as a right, there will be many cases filed against the government. শিল্প প্রতিষ্ঠানে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। Bangladesh currently faces a narrative of too much, too little, too polluted, reflecting its vulnerability to floods, its increasing risk of water scarcity, as well as its choking pollution, especially in urban centers and industrial centers. Bangladesh has had many policy and regulatory reforms, but enforcement is weak and resource allocation falls well short. সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সংগঠন এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সড়ক নিয়ে সচেতনতা না থাকায় রংপুর বিভাগে বাড়ছে সড়ক দুর্ঘটনা। সড়কে প্রাণহানি রোধে নানা কার্যক্রম পরিচালনা করছে হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের কার্যক্রম বাস্তবায়ন করেছে হাইওয়ে পুলিশ। এসএনএল সুমনের ভিডিও চিত্রে মেইনা লাভের রিপোর্ট। 2024 সালে হাইওয়ে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী রংপুর অঞ্চলে এক বছরে 195টি সড়ক দুর্ঘটনায় 146 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রাক, বাস ও মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। প্রাণহানির মধ্যে 120 জন পুরুষ, যাদের মধ্যে বেশিরভাগই পরিবারের উপার্জনকারী ব্যক্তি। সড়ক দুর্ঘটনা রোধ ও রোড সেফটি নিয়ে রংপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চল। অংশগ্রহণকারী পিটিআই এর 100 প্রশিক্ষণার্থী শিক্ষক সড়কে নিরাপত্তা নিয়ে নানা জিজ্ঞাসা তুলে ধরেন। রোডে খড় শুকানো হয় আর ধান শুকানো হয়, যে কারণে যাতায়াত করার সময় অনেক অসুবিধা হয় এবং অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। অনেক স্পিড ব্রেকার যেখানে সেখানে, তো ওখানে কোনো সাংকেতিক চিহ্ন নাই। যদি থাকতো স্যার হয়তো বা কিছু অ্যাক্সিডেন্ট কমতো। মোটরসাইকেল গুলোতে বেশিরভাগ সময় দেখা যায় ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা থাকে, হেলমেট পরে না আর খুব অসচেতন ভাবে এগুলো বাইক ড্রাইভ করে। সভায় সড়ক দুর্ঘটনার কারণ, প্রতিকার ও করণীয় নিয়ে আলোচনা করেন হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদি শিক্ষকরা এই মেসেজটা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে দেয় এবং প্রাইমারি স্কুলের বাচ্চারা ছোটবেলায় যা শিখবে, এই শিক্ষাটা কিন্তু তারা অনেক দিন লালন করবে, যার ফলে সে বড় হয়েও এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে সে কাজ করবে এবং ট্রাফিক আইন সে মেনে চলবে। আলোচনা সভায় প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারী শিক্ষকরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। নিটোল ডাটা কৃষি সংবাদ। মেহেরপুরে পারিবারিকভাবে পেকিন জাতের হাঁস পালন করে লাভবান হয়েছেন গ্রামীণ নারীরা। সদর উপজেলার 10টি পরিবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন পেকিন জাতের হাঁস পালন। প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের হাওড়াঞ্চলের ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের মেয়াদের শেষ মুহূর্তে তড়িঘড়ি ও দায়সারাভাবে বালু ফেলে বাঁধের পাশে সৃষ্ট গর্ত ভরাট করেছেন ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্টরা। তদন্ত সাপেক্ষে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাওড়বাসী।
সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিত রিটের উপর হাইকোর্টের আদেশ পিছিয়ে আগামীকাল রাজধানীতে সমর্থকদের ব্লকেট কর্মসূচি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ, ইসি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি। এবং দুদকের তলবে হাজির স্বাস্থ্য উপদেষ্টা 2 ব্যক্তিগত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ, এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিনের আত্মপক্ষ সমর্থন। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।